দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের আলোচনার পর্বের নাম দিয়েছি আমরা সমঝোতায় বিভেদ। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াত সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। খুব স্বাভাবিকভাবে আমাদের দর্শকরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছে যে আমরা আসলে কী নিয়ে আলোচনা করছি। আজকে বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ পত্রিকারই প্রধান শিরোনাম হচ্ছে জামাত সহ ইসলামী আন্দোলনের যে জোট, 11 দলীয় জোট, এই জোটকে নিয়ে আসন ভাগাভাগি কিংবা তাদের মধ্যে যেই সমঝোতা হতে গিয়ে হলো না, এটা নিয়ে আলোচনা। তার মধ্যে আজকে আবার নতুন কিছু রাজনীতিতে আলোচনা যুক্ত হলো, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই এক জোট প্রসঙ্গে কথা বলতে চাই। আমি আল মামুন রাসেল ভাইকে শুরুতে একটু প্রশ্নটা করি, এই যে জোটটা হলো না, যদিও আজকে জামাতের পক্ষ থেকে বলা আছে যে তারা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। আমরা দেখলাম যে গত 5 মাস ধরে একসাথে পাশাপাশি চেয়ারে বসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের নেতারা, পাশাপাশি 8 দল, যেটি পরবর্তীতে 11 দল হলো। এটা যে শেষ পর্যন্ত হলো না, বা এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ঘোষণা দিয়েই বের হলো, এই দায়টা আসলে কার ভেঙে যাওয়ার পেছনে? প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মারুফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এখন টিভি যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি এখনো পর্যন্ত আশা করি, বলা হয় যে গ্যাসে বাঁচে মানুষ, আশায় বাঁচে মানুষ। আমি এখনো পর্যন্ত আশা করি যে ইসলামী আন্দোলন এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামপন্থীদের যে একটা ঐক্য, এই ঐক্যটা এতদিন পর্যন্ত বিপরীত পক্ষ থেকে বলা হতো যে ইসলামিস্টরা কখনো এক হতে পারে না, একটা ব্লেম আমাদের প্রতি দেওয়া হতো। আমি মনে করি সেটা গোছানোর সময় এসেছে এবং এটা এখনও আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা খুব দ্রুত এটা সমাধান হবে এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা যে 11 দলের যে একটা ঐক্য নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, সেটা আমি মনে করি সেটা কন্টিনিউ হবে, এটা আমার বিশ্বাস। দেখেন, আপনি যদি বলেন এই দায়টা কার, আপনি গত 2-3 দিন থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মানে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এইটা, যে এই জামাত এবং ইসলামী আন্দোলন। আমি মনে করি এখন ডিসপিউটটা শুধু জামাত আর ইসলামী আন্দোলন নেই, এখন ডিসপিউটটা হয়ে গিয়েছে 10 দল এবং ইসলামী আন্দোলন। হ্যাঁ, এর আগে চরমানী সাহেব বলেছিলেন যে উনি যে ওয়ান বক্স যে থিওরিটা, এই থিওরিটা উনি নিজেই ওনারা দিয়েছেন, এবং যদিও খেলাফত মজলিস বলেছে ওনারা দিয়েছেন। আমি কেউ যেয়ে দেখ, চরমানী যদিও দেয়, উনি যদি দেয়, তাহলে এই যে থিওরি থেকে রিসেন্টলি কিন্তু আমরা হুমকি দামকি শুনেছিলাম যে জামাতকে বের করে দেওয়া হবে। হ্যাঁ, আমরা যেহেতু আগে ছিলাম আমরা থাকবো, বের করে দেওয়া হবে। আপনি দেখেন, আপনি কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করা উচিত আমাদের। কমন সেন্সটা কি দেখেন আপনি কমন সেন্সে দেখবেন হচ্ছে এই 10 দল যেখানে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, 10 দল, সেখানে ইসলামপন্থী আরও 4টি দল আছে। তাহলে আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন তাহলে 10 ভার্সেস 1-এ পরিণত হয়েছে। আপনি দেখেন, আপনি ইসলামপন্থীদের এই 10 দলের যে সাংবাদিক সম্মেলন দেখেছেন আর ইসলামী আন্দোলনের যে সাংবাদিক সম্মেলন দেখেছেন, আপনি দুইটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। আপনি 10 দলের সাংবাদিক সম্মেলনে ইসলামী আন্দোলনকে খুবই সফটলি হ্যান্ডেল করা হয়েছে, যে তাদেরকে ভাই হিসেবে অ্যাড্রেস করা হয়েছে। আর আপনি ইসলামী আন্দোলনের যে টকশোটা আপনি দেখেছেন, সেই টকশোর মধ্যে যেভাবে আক্রমণাত্মক বিভিন্ন বিষয়, যেমন আমিরে জামাত এবং চরমনার পীর সাহেব একসাথে বসছেন, ইন্টারনালভাবে কি কথা হয়েছেন সেটাও ফ্লাশ করে দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য না বা ইসলামের সৌন্দর্য না। হ্যাঁ, কারণ আমাদের এই গোপন রাখার বিষয়ে যেটা আমাদের ইন্টারনাল কথা হয়েছে সেটাও প্লাস করা হয়েছে। দেখেন, আপনি যদি ইসলামী আন্দোলন যেই এলিগেশনটা নিয়ে আসছে, ইসলামী আন্দোলন বললো যে হচ্ছে জামাত শরিয়া আইন চাচ্ছে না। আমি প্রশ্ন আসবো, এটাই আমি একদম নির্দিষ্টভাবে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি একটু দায় নিয়ে একটু আগে কথা বলে দিই, মারুফ ভাইয়ের কাছে প্রশ্নটা যেতে চাই। মারুফ ভাই, দায়কার এ বিষয়ে তো বললেন রাসেল ভাই, আপনার কাছে প্রশ্ন জানতে চাই যে যেখানে বলা হয়েছে যে এক বক্স যে নীতি, এই নীতির প্রবর্তক যদি আপনারা হন, আমরা এই ধরনের কথাও শুনেছি যে আপনারা বের করে দিবেন কাউকে চাইলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বের করে দেবে, কিন্তু সেখানে ইসলামী আন্দোলন কেন বের হয়ে আসলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথম কথা হলো, আমি এটাকে দায় হিসাবেই দেখি না। আচ্ছা, মানে এই যে একসাথে হওয়া, আবার ভিন্ন পথ চলার সিদ্ধান্ত নেওয়া, এটা বড় কোনো অঘটন না যে তাহলে দায় দিতে হবে। এটা
একেবারেই বৈচিত্র্য। আপনি জানেন যে ইসলামের ইতিহাসে একেবারে সাহাবা ইকরামের শুরুর থেকেই মানে রাজনীতি নিয়ে এক ধরনের ভিন্ন মত ছিল। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়েও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দ্বিমত ছিল। এটা সবসময় ছিল। তো রাজনীতি এমন একটা জিনিস, এখানে সবসময় মানে আমার কতটুকু ভালো হবে ভবিষ্যৎ চিন্তায় আমার দৃষ্টিতে আমরা কিন্তু সবাই সেটা দেখে সিদ্ধান্ত নেই। ফলে এটাকে একটা দোষ আকারে দেখানোটা উচিত না। ধরেন ইসলামপন্থীদের ঐক্য, এটা শুনতে খুব ভালো। আমি দোষের কথা বলছি না, আমি বলছি যে এই যে মানে ঐক্যটা দায়ী হলো না, না। তো এই আমি আসলে না দেখি হওয়ার পেছনে কার ভূমিকাটা বেশি? এখন এটা যে হয় নাই, আমি বলবো যে এটা তকদিরের সিদ্ধান্ত, তকদিরের কারণে হয় নাই। আবার আর রাসেল ভাই যদি- বললো যে হয় না, এটা এখন পর্যন্ত বলা যাবে না, তিনি আশাবাদী থাকতে চাইছেন। আপনি ভাই আশাবাদী হচ্ছেন, কিন্তু কিনা? আমার মনে হয় আমি খুব বেশি আশাবাদী হচ্ছি না, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে কিছু বিষয় আসলে ঘটছে। এখন এটাকে কে কিভাবে বলে সেটা হলো বিষয়। আমরা যে বিষয়টা বলি মানে কেন আমরা সেখানে নাই, মানে যেই কারণে আমরা অনবক্স পলিসির কথা বলেছিলাম, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক নানা বাস্তবতায় সেই মানে ইসলামেরকে ভিত্তি করে, শরিয়ার প্রাধান্যকে ভিত্তি করে যে অনবক্স পলিসি, এটা যখন আর ছিল না তখন আমরা সেখান থেকে সরে আসার এক ধরনের তাগিদ অনুভব করছি। তো আরও কিছু বিষয় ছিল, ধরেন একসাথে চলতে গেলে, একসাথে যুদ্ধ করতে গেলে সেনাপতিদের পরস্পরের মধ্যে অবিশ্বাস যদি কখনো, সন্দেহ যদি কখনো দানা বাঁধে, এবং কখনো যদি মনে হয় কোনো একজন সেনাপতির যে আরেকজন আমাকে কোনো ধরনের হেউ করছে বা একটু, তাইলে আসলে ওই যুদ্ধে আসলে থাকলে সবার পরাজয় হয়। তো সেই যুদ্ধ থেকে আসলে একজন সরে আসা ভালো। আর যে বলছেন না যে সরে আসা, বের করে দেওয়া, আমাদের দায়িত্বশীলকে আমরা বলেছি কিনা যে জামাতকে বের করে দেওয়া, সেটা আমরা বলি নাই। এবং আমরা মনে করি যে ইসলামকে কেন্দ্র করে, ইসলামকে ক্ষমতা নেওয়ারকে কেন্দ্র করে, এখানে একটা কথা ভাই সবসময় আমি বলি যে আধুনিক বিশ্বে বর্তমান পশ্চিমা সভ্যতার আক্রমণের মুখে শরিয়া আইনকে প্রাধান্য করে উচ্চ গলায় কথা বলে যাওয়া, এটা অনেক ধরনের সমস্যা জায়গা আছে। এবং এটা হয়তো অনেকে প্র্যাগমেটিক বলবেন না, অবাস্তব বলবেন, তারপরেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ খুব জোরালো গলায় শরিয়ার প্রাধান্যকে পরিষ্কার করা বলতে পারে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে ভালো কথা কি হতে পারে যে বলে আমি মুসলিম। তো এই যে বলাটা, এটাকে গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করছি যে যেখানে শরিয়ার প্রাধান্যটা ক্ষুণ্ণ হচ্ছে, এটা অনেকভাবে ব্যাখ্যা দিবেন হয়তো। শরিয়ার বিষয়টা আমরা আমি এই রাসেল কারণে ভাইকে- আমরা রাসেল ভাইকে সরে থামিয়েছি, আসছি। এটা নিয়ে আমরা ফলে- দ্বিতীয় পর্বে জি, বিস্তর ফলে আলোচনা আপনি যে করতে বলছেন চাই। না যে দায় যেটা, হ্যাঁ, আমি বলবো দায় বলবো না, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এই পার্থক্যটাকে আমি পজিটিভ অর্থে দেখি। এটা পোস্ট ইসলামিজমের পার্থক্য, সুফিবাদ ইসলাম ধারার পার্থক্য, অনেকগুলো পার্থক্য। এবং আমি সত্যিকার অর্থে মনে করি আগামী বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে, আমরা তো আর 50 বছর 20 বছর বেঁচে থাকবো কম বেশি, আল্লাহ হায়াতে রাখলে 20 বছর পর দেখবেন আজকে যেটাকে অনেকে আমরা নেগেটিভ দেখতেছি, এইটা বাংলাদেশের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো বিরতির আগে। 1 মিনিট একটু আপনার কাছে জানতে চাই রাসেল ভাই, মারুফ ভাই কথার মধ্যে কিন্তু বলেছেন যে যেখানে হেয় করা হয় সেখানে না থাকাই ভালো। জামাত কি কোনোভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হেয় করেছে? আমি তো মনে করি না হেয় করেছে, কারণ আপনি তো সাংবাদিক সম্মেলনগুলো দেখেছেন, আপনি দেখেছেন গত মানে আপনার সমঝোতার বিষয়ে যখন 7-8 দিনের আপনি বিভিন্ন চরমনাই পীর সাহেবের চরমনাইয়ের যে এই নায়েবে আমির, উনি কিন্তু হুমকি দিয়ে বলেছেন যে আমরা বের করে দিব, হ্যাঁ আমরা বের করে দিব। তার মানে উনি সম্ভবত, আমি যতদূর দেখেছি, উনি সম্ভবত এইভাবে বলেছেন কিনা যে আসলে বের করে দিলে আমরা করে দিব, এই ধরনের ব্যাপারটাই কিন্তু জামাতের পক্ষ থেকে আপনি কি শুনেছেন? জামাত এখনো পর্যন্ত, আজকে জামাত সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা এখনো আশাবাদী। মানে জামাতের পক্ষ থেকে আপনি এই ধরনের এই শব্দ চয়নগুলো কিন্তু করা হয়নি, কারণ জামাত মনে করছে যে ধৈর্য ধারণ। আমি ওই দিনও যমুনা টিভি বলেছিলাম, মারুফ ভাই ছিলেন, আমি বলেছি জামাত এখানে বড় ভূমিকা পালন করছে এবং খুবই ধৈর্যশীলের ভূমিকা পালন করছে এখনো পর্যন্ত। যদিও আসন নিয়ে এটা একটা রাজনৈতিক বিষয়, এটা নিয়ে টানাপোড়েন হবে, কেউ বেশি চাইবে, কেউ কনভিন্সের বিষয়। আর এখানে তো জামাত, এখানে তো বলা হয় না জামাতের নেতৃত্বে আসছে, এখানে বলা হয়েছে 10টা দল 11টা দল একসাথে আসছে, এখানে কারো লিডারশিপে আসে নাই কিন্তু। হ্যাঁ, তো সুতরাং যদি জামাতের নেতৃত্বে আসতো তাহলে জামাতকে ব্লেম দেওয়া যেত, জামাতের কারণে আমরা বের হয়ে আসছি। এখানে কিন্তু 11 দল বা 10 দল যে সিদ্ধান্তগুলো নিবে, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এমন আসনগুলো যেগুলো বন্টন হচ্ছে 50টা মানে 50টার মতো আসন রাখা হয়েছে, এটা কিন্তু 10 দলের সিদ্ধান্ত মোতাবেক রাখা হয়েছে। আসনের কিন্তু কোনো অভিযোগ সেভাবে তুলেননি। সরি, আসন যে কম হয়েছে বা বেশি হয়েছে, এই অভিযোগটা এইটা থেকেই ডিসপিউটটা তৈরি হয়েছে। জি, আমি মারুফের কাছে এটাই জানতে চাই যে মারুফ ভাই, আসলে এখানে আমরা যদি গণমাধ্যমে নানাভাবে লেখালেখি হচ্ছিল, সবাই এটাই তো ধরে নিচ্ছে যে আসনের কারণে আসলে বিরোধটা কি আসনের জন্য? বলি ভাই, মানে সামাজিক একটা সম্পর্ক, সেটা বন্ধন হওয়া এবং ছিন্ন হওয়া, এটা একটা কারণে ঘটে না, অনেকগুলো কারণে ঘটে। এখন দেখেন, আমাদের শুরুতে কথা ছিল যে আমরা কাউকে আসন বন্টন হবে না, মানে আসন কাউকে দিব না, আসন বন্টন হবে। এখানে আসলে কথাটা তো বারংবার আসছে হেয় করা, আমি একটু করে বলি।
প্রথম যেদিন বৈঠক হয়েছে সেদিন আমাদের যুগ্ম মহাসচিব 2 জন ছিলেন, ওদিকে হামিদুর রহমান আজাদ সাহেব ছিলেন আর আবু তাহের সাহেব ছিলেন, ডক্টর তাহের সাহেব ছিলেন। কথা হলো কি যে আমরা 1 থেকে ধরি, পঞ্চগড় থেকে ধরে আমরা শেষ করি, যতটুকু যায়। বলে না পঞ্চগড় থেকে নানা তর্ক বিতর্কের পরে বরিশাল থেকে ধরা হয়েছে, বরিশাল, ঢাকা, জেলা বাদে ঢাকা আর ময়মনসিংহ বিভাগটা হয়েছে। তাতে 96টা আসন নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। সেখানে ইসলামী আন্দোলনের জন্য 35টা আসন একমত হওয়া গেছে। এর পরের বৈঠকটা পরের দিন হওয়ার কথা, সেটা নানা কারণে হয় নাই। সে কারণগুলো আমি সৎবিশ্বাসে করতে চাই যে আসলে যৌক্তিক কারণ ছিল, আমরা বরং চেষ্টা করছি, হয়নি। এর পরের যখন বৈঠকটা শুরু হইলো তখন শুরুতেই একটা কথা বলছেন ওনারা যে গাজী সাহেব হয়েছে তো 35টা, আর কত আসন চাই, আপনাদের হয়েছে তো 35টা। তো কথা তো এটা না, আমরা বারংবার বলেছি যে যদি মনে হয় যে একটা আসন হাত পাখা না, একটা আসন হাত পাখা করবে না। আবার যদি 50 জামাত 35টা আসন দিতে চেয়েছিল, এটা আর কি আমাদের 35টা আসন দিতে চেয়েছিল আসন দিতে চাও না, মানে ওই যে অ্যাপ্রোচটা এটা মানে নিতে পারি নাই। আর একটা বিষয় যেটা আমাদের আমি হয়তো আজকে কথাটা ঠিক হবে কিনা, ডক্টর আবু তাহের সাহেবের সাথে কথা বলার একটা জন্য আমাদের আমির বরিশাল থেকে, জানেন যে আমাদের আমিররা মাহফিল করে সারা বছর, আগের থেকে সেট করা থাকে, সে মাহফিল ক্যান্সেল করে বৈঠকের জন্য তিনি আসলেন। এসে শোনা গেল যে তাহের ভাই অসুস্থ। তো ঠিক আছে, তারপর হলো যে ঠিক আছে তাহের ভাই অসুস্থ, হুজুর যখন চলে আসছে তাহলে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়া সাহেবের সাথে একটা বৈঠক হোক। তো গোলাম পরোয়া সাহেব বললেন যে না আমি না, এটা তাহলে এটা আমির জামাতের সাথে কথা বলতে হবে। আমির জামাতের সাথে কথা বলা হলো, তিনি বললেন যে না ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি। মানে আমাদের আমিরের বৈঠক করার তিনটা সেটাকে করা হয়েছে। আর একটা বিষয় দেখছেন যে গতকালকে এস আল আহমদ জুবাইর ভাই সেটা স্বীকার করে নিয়েছেন যে সেখানে গেছে, বসেছিল। তো এরপরেও বৈঠকের মধ্যে যখন আলোচনা হয় তখন আমরা যখন এই পর্যায়ে আসি, আমাদেরকে হেও করতে গেলে এই সর এটা বলতে হয় না, অনেকভাবে ডিপ্লোম্যাটিক হেও করা যায়। এই বিষয়টা একটা বিষয় ছিল, তবে আমি বলি এটা কিন্তু মূল বিষয় না, কারণ এটা হতে পারে মূল বিষয় কি সেটা বিরতির পরে একটু শুনি। মূল বিষয় কি এটা বিরতির পরে শুনে নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করব সমঝোতায় বিভেদ নিয়ে। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম সমঝোতায় বিভেদ নিয়ে। এরপর একটু রাসেল ভাইয়ের কাছে যেতে চাই। রাসেল ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে বলা হয়েছে জামাত আল্লাহর আইন থেকে সরে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত আইনে বিশ্বাস করে না এবং তারা এটা বলেছেন যে জামাতের আমির একজন খ্রিস্টান প্রতিনিধির বরাত দিয়ে বলেছেন যে তিনি বলেছেন তারা ক্ষমতায় আসলে খেলাফত বা শরিয়া প্রতিষ্ঠিত করবে না। এই জায়গাটা আসলে কি বলার আছে? জামাত কি শরিয়ার আইন থেকে আসলেই সরে গেল কিনা? জি দেখেন, ইসলামী আন্দোলন থেকে যেটি বলা হয়েছে জামাত শরিয়া আইন থেকে দুইটি কারণে ওনারা বলেছে যে জামাতের থেকে ঐক্যটার মানে বেসিক যে দুইটি কারণ প্রথমত বলেছেন, একটা হচ্ছে ইসলামী আইন থেকে সরে আসছে, দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের সাথে বসে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছে, এই বিষয়টাও নিয়ে আসছেন। দেখেন, তারেক রহমানের সাথে তারেক রহমানের সাথে যে বসাটা হয়েছে সেটা প্রায় আর 10-12 দিন আগে, এবং জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছে এটা 2-3 দিন আগে, কিন্তু আজকে 7-8 দিন থেকে কিন্তু এই টানাপোড়েনটা চলছে। তাহলে এখন আপনার আসন আপনি যদি মনে করেন আপনার আসন বেশি হলে এটা সমস্যা না, আসন কম হলে আপনার সমস্যা, এটা কিন্তু খুব কষ্টদায়ক বিষয়। আপনি দেখেন জামাতের আমির কি বলেছেন। জামাতের আমির বলেছে যে আমরা বর্তমানে এক্সিস্টিং যে লটা আছে এই লটাকে আমরা অ্যামেন্ড করে আমরা আমাদের এই পরিচয়, যেহেতু আমরা এই সংবিধানের আলোকে, এবং কি তিনি বলেছেন যদি জনগণ মনে করে তাহলে আমরা ভবিষ্যতে শরিয়া প্রতিষ্ঠা করব, উনি বলেছে। তার মানে এখানে দেখেন, প্রথম কথা জামাত একা ক্ষমতা আসছে না, যে প্রথমে যে 8 দলটা ছিল, 8 দলের মধ্যে 2টা দল কিন্তু বাইরের দল ছিল, একটি হচ্ছে আপনার জাকফা ছিল, আরেকটি হচ্ছে বিডিপি ছিল। তার মানে আপনি এককভাবে ইসলামপন্থীরা কিন্তু ক্ষমতা আসছে না। তার মানে আপনি দেখবেন আমাদের এক্সিস্টিং লটা জামাত কিন্তু এখন বলে নাই, জামাত কিন্তু যখন বিভিন্ন কূটনীতির সাথে বসেছে জামাত কিন্তু বারবার বলেছে যে আমরা ওয়েলফেয়ার স্টেট করতে চাই, কারণ শব্দকে একটু পরিবর্তন করেছে। আপনি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের নাম কি ছিল? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তার মানে ইসলামী শাসনতন্ত্র মানে আমি শাসনতন্ত্র যে জিনিস, শরিয়া একই জিনিস, শরিয়া আইন প্রতিষ্ঠা করা আর ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা একই জিনিস। কিন্তু যখন ওনাদের গঠনতন্ত্র পরিবর্তন করলেন কেন? কারণ নির্বাচন কমিশন আপনি যে সংবিধান আলোকে করছেন, এই সংবিধান আলোকে আপনি চাইলেও আপনি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য ওনারা নির্বাচন করার জন্য, ওনাদের রাখার জন্য ওনারা কি করলেন? শাসনতন্ত্র শব্দটা বাদ দিলেন। তার মানে কি আপনি শাসনতন্ত্র বাদ দিলেন, এটা যদি কৌশলের অংশ হয় তাহলে জামাত যে সরাসরি বলছে না যে ওয়েলফেয়ার স্টেটটা কি? ওয়েলফেয়ার স্টেট মানে তো হচ্ছে সবচেয়ে বড় খেলাফত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কুনতুম উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। তার মানে কল্যাণ রাষ্ট্র, মদিনাতে যে কল্যাণ রাষ্ট্র ছিল, মক্কাতে যে কল্যাণ রাষ্ট্র ছিল, খেলাফতের যে কল্যাণ রাষ্ট্র ছিল, সেটাই ওয়েলফেয়ার স্টেট।
তাহলে জামাত যে একটু কৌশল অবলম্বন করছে, আপনি দেখেন শরীয়তে একটা বিধান আছে তাদরাজ বলে, এটাকে বলে গ্রাজুয়ালিজম। গ্রাজুয়ালিজম মানে শরীয়তের বিধানকে করার জন্য ধারাবাহিক প্রক্রিয়া। এই শব্দটা আসছে হচ্ছে দারাজা শব্দ থেকে। দারাজা শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, মানে সিঁড়ি যেভাবে ধাপে 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 ধাপে। আপনি দেখেন কোরআন কিন্তু 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, 23 বছর ধরে। আল্লাহ কিন্তু চাইলে আল্লাহ রাসূল উপর প্রথম দিন হেরা গুহায় গিয়ে কোরআনটা দিতে পারতেন, কিন্তু না, সময়ের আলোকে একটা 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 করে গ্রাজুয়ালি একটা একটা করে হয়েছে। এবং আপনি জানেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠাচ্ছেন, তখন তিনি বলেছেন, হে মুআয, তুমি ইয়েমেনে যাচ্ছ, তুমি প্রথমেই যেহেতু তুমি যাদের কাছে যাচ্ছ তারা হচ্ছে আহলি কিতাব, তোমার প্রথম দায়িত্ব থাকবে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দেওয়া। প্রথম কাজ হবে একাত্মবাদের। যখন তারা একাত্মবাদটা মেনে নিবে, এক আল্লাহকে মেনে নিবে, তখন পরবর্তীতে তোমার কাজ হবে সালাত, নামাজের কথা বলা। যদি দ্বিতীয়ত তোর যে তারা যে নামাজটা মেনে নেয়, তৃতীয়ত হচ্ছে তুমি কি করবা, জাকাতের বিষয়ে কথা বলবা। তার মানে ইসলামের যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, আপনি হুট করে আজকে মামুনুল হক সাহেব কি বলেছেন, হুট করে শরিয়া আইন, আপনি এই যে 80-82 বছরের একটা আইন হুট করে আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না, আপনাকে গ্রাজুয়ালি পরিবর্তন করতে হবে। সেই গ্রাজুয়ালি পরিবর্তনের কথাই কিন্তু জামাতের আমির বলেছেন। আমি একটু ভাই বেলায়েত ভাই, আমি একটু শেষ করি। তারপরে দেখেন আপনি এই যে বর্তমান বিশ্বের ইসলামের যে বিষয়গুলো, আপনি আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের যে এক্সিস্টিং লটা আছে, এক্সিস্টিং ল এর 5 থেকে 10% হচ্ছে পার্থক্য আছে হচ্ছে আমাদের ইসলামের আইন থেকে। আপনি যদি একটু গ্রাজুয়ালি 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে, তাহলে কি আপনি সংবিধান পরিবর্তন করতে, আইন পরিবর্তন করতে পারবেন না? এখন কথা হচ্ছে আপনি দেখেন হুট করে আপনি যখন বিশ্ব একটা ডিপ স্টেট একটা বিষয় আছে, বিশ্ব রাজনীতি করতে যাবেন, আপনি দেখেন আপনার এই মিশরে মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন যে রাষ্ট্রটা, ইখওয়ানুল মুসলিমিন যে দলটা, তারা হচ্ছে আরো বসন্তের পরে মিশরে একটা দল ছিল, এটা হচ্ছে নূর পার্টি ছিল, সালাফিপন্থী। তারা একসময় গণতন্ত্র হারাম বলতো, পরবর্তীতে আরো বসন্তের পরে, আমি একটু শেষ করে দিচ্ছি, আরো বসন্তের পরে তারা একসাথে বসে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নাম দিয়ে, ফ্রিডম জাস্টিস, তারা একটা ডেমোক্রেটিক অ্যালায়েন্স করেছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্স করে ডক্টর মুরসি ক্ষমতা আসছিলেন। পরবর্তী 3 মাসের মাথায় নূর পার্টিকে বিভিন্ন ডিপ স্টেট এবং কি আপনার এই সেনাবাহিনীর প্ররোচনায় পরবর্তীতে তারা আন্দোলন শুরু করেছে ডক্টর মুরসির বিরুদ্ধে, যে কেন খেলাফত প্রতিষ্ঠা করছে না। যখন মুরসি চাপে পড়ে খেলাফতটা ঘোষণা দিয়েছেন, 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছেন। সে নূর পার্টি এখন বর্তমানে সিসিকে কখনো বলে না যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, এবং 2018 সালে সিসির সাথে একসাথে ইলেকশন করেছে। আমি কখনো বলবো না বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন, আমি কখনো বলবো না ইসলামী আন্দোলন নূর পার্টি, আমি কখনো বলবো না। আমি বললাম যে আপনি যখন প্রয়োজন আলোকে যে হেকমা, সেই হেকমা প্রতিষ্ঠা করার জন্য জামাতের শব্দ ব্যবহার করেছে। মারুফের কাছে আসি। মারুফ ভাই, আপনারা তো এখন যে প্রশ্নগুলো তুললেন রাসেল ভাই, এটা তো একটা বিষয় যে আসলে আপনারা কি শরিয়াতের শাসন বা শরিয়া যে আইন, সেটা কি রাতারাতি চান কিনা? 268 আসনে তো এখন আপনারা নির্বাচন করছেন, সেখানে যদি আপনারা ক্ষমতায় চলে আসেন 151 আসন নিয়ে, তাহলে কি আপনারা প্রথম দিনই একদম শরিয়া আইন প্রতিষ্ঠা করে ফেলবেন কিনা? তাদাররুজ, এটা খুব চমৎকার শব্দ। তবে তাদাররুজটা হয় বিধানের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে তাদাররুজ হয় না। আরবরা ওরা 333 কোটি দেবতার বিশ্বাস করতে, এমন হয় না যে আজকে 32 কোটি কালকে 31 কোটি, তা হয় না, একটানে এক আল্লাহ। ফলে তাদাররুজটা বিধানের ক্ষেত্রে হয়, প্রয়োগের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে হয় না। এইটুকু মাথায় রাখলে অনেক কিছু সলভ হবে। দ্বিতীয় একটা বিষয় হলো ওয়েলফেয়ার স্টেট আর ইসলামী রাষ্ট্র এক জিনিস না। ইসলামী রাষ্ট্রের বাই প্রোডাক্ট ওয়েলফেয়ার স্টেট, কিন্তু ওয়েলফেয়ার স্টেট হলে ইসলামী রাষ্ট্র হয় না। আপনি জানেন যে ইসলামী রাষ্ট্রে, এটা মাওলানা মওদুদির অন্যতম প্রধান আর্গুমেন্ট যে হাকিমিয়া। তো হাকিমিয়া যদি আল্লাহ না হয়, তাহলে ওয়েলফেয়ার হোল স্কোয়ার না, ওয়েলফেয়ার টু দ্য 10 যদি হয়, তা তো ইসলামী রাষ্ট্র হয় না। তৃতীয় একটা বিষয় হলো, আমরা বলি যে কোনো মানুষ যদি ইমান না থাকে, তারপরে সে 1000 কাজ করলে কোনো লাভ আসে না, আর ইমান থাকলে 5টা কাজই ভালো। বর্তমান যে আইন আছে, সেই আইনের সবটাই আসলে ইসলামের সাংঘর্ষিক না, কিন্তু এই আইনের ভিত্তি হলো, আবারও সেই আমরা মওদুদি রেফারেন্সে বলি, ভাই আমার শেষ করে দিয়ে, মওদুদি রেফারেন্সে বলি যে এখানে জনগণকে হাকিম মেনে, হাকিমিয়েতে জনগণকে মেনে এই আইন করা হয়েছে। ফলে এই আইনে পুরোটাই বাতিল। আর যে আইন আল্লাহকে হাকিম মেনে সেটা। এখন কথা হলো যে শরিয়ার প্রাধান্য ক্ষুণ্ণ হয়েছে কিনা। আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় শরিয়া নাম উল্লেখ করাটাই অপরাধ বানায় ফেলা হয়েছে। এখন আমরা ওইখানে আসতেছি। এখন আমরা যখন ইসলামী রাষ্ট্র, মানে ইসলামী দলগুলো আছি, আমাদের বলা কওয়াতেও যদি আমি শরিয়াকে প্রাধান্য না দেই, তাহলে সেটা আমরা আপত্তিকর মনে করি। এইখানে জোটটা ভাঙার বা এটা সমঝোতা ভাঙার প্রধান কারণ ছিল এটা, আমরা ইসলামপন্থীর একসাথে হয়েছিলাম, তখন জাকপা ছিল এবং রাজারা ছিল, তারাও শরিয়া আইন নিয়ে আসলে খুব বেশি আপত্তি করে নাই। কিন্তু পরবর্তী যখন এনসিপি আসলো, এখন 3টা বিষয় নিয়ে ঐক্যটা হয়েছে। একটা বিষয় হলো
দলীয় নির্বাচনের বিষয় হলো একটা কি 300 আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়া, 2 নম্বর হলো জুলাই স্পিরিটকে ধারণ করে দেশ গঠন করা, 4 নম্বর হলো গণভোটের হ্যার পক্ষে থাকা। এখানে ইসলাম কোথায়? যদি এখানে ইসলাম না থাকে, এখানে এক লাইনে তো সরিয়ে আনা যাইতো। যদি ইসলাম না থাকে তাহলে ওই ধরনের কোনো জোট সমঝোতায় ইসলামী আন্দোলন যায় না। আমি বলি ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বৈষয়িক স্বার্থে আপনি বোকা বলতে পারেন, অপরিণামদর্শী করতে পারেন, কিন্তু একটা জায়গায় আমরা খুব মজবুত, যে আদর্শটাকে ধরে রাখা। আমি শুরুতে আপনাকে বলছিলাম না যে এই বিভাজনটা ভালো হতে পারে। আমি কিন্তু আমার ভাই উত্তরটা পাইনি যে 268 আসনে নির্বাচন করছেন, হ্যাঁ, 151 আসন যদি পেয়ে যান তাহলে প্রথম দিনেই কি আপনারা এই আইন বাস্তবায়ন করবেন কিনা? প্রথম দিনেই শরিয়া, বিশ্বাসগতভাবে শরিয়া প্রথম দিনেই বাস্তবায়ন হবে। জি, এখন শেষ আমি হয়ে উত্তর পেয়ে গেছি। একটু বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমি আবার আলোচনা করবো। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। কথা বলছিলাম সমঝোতায় বিভেদ নিয়ে। এই পর্বে একটু শুরুতে মারুফের কাছে যেতে চাই। মারুফ ভাই, একটু আগে আপনি বলছিলেন যে আপনারা ক্ষমতায় আসলে প্রথম দিনেই ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, একদম প্রথম দিনেই আপনি বলেছেন, কোট আনকোট। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের সাংবিধানিক কাঠামো, এই কাঠামোটা ঠিক থাকবে কিনা? আমাদের ব্যাংকিং যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে প্রথম দিনেই সব বাদ হয়ে যাবে না? সুদভিত্তিক যে ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, মানে শরিয়ার প্রাধান্যটা প্রথম দিনে স্বীকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন প্রথম দিন ইমান আনা, এরপর নামাজও আস্তে আস্তে করবে, সেটা কথা। কিন্তু শরিয়ার প্রাধান্যটা প্রথম দিনই নীতিগতভাবে সেটা প্রতিষ্ঠা করা হবে, তারপরে হয়তো সেটা পর্যায়ক্রমে হবে। তাহলে জামাত তো সেই কথাই বলছে। এখানে পার্থক্য আছে, ওটা আমি একটু বলি। যে ধরেন মার্থাদা শেষে যেভাবে বললেন সবাই আমরা জানি, এরপরে এহসান মোহাম্মদ জুবাইর ভাই কিন্তু একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো উনি ব্যাখ্যা দিলেন কি, যে উনি জিজ্ঞেস করছে আপনারা কি শরিয়া আইনে দেশ চালাবেন? বলছে আমরা বিদ্যমান আইনে চালাবো। পুরো অ্যাপ্রোচটা এমন যেখানে আসলে শরিয়া আইনটাকে একটা প্রবলেমেটিক বানায় ফেলা হয়েছে, শরিয়াটাকে। এই জায়গাটাতে আমাদের আপত্তি। এবং দ্বিতীয় যেটা বললাম যে সমঝোতাটা হয়েছে, সেই সমঝোতার মধ্যে লিখিত কোথাও সেখানে শরিয়ার কথাটা বলা নাই, এবং শরিয়ার আলোচনাটা আস্তে সরাই দেওয়া হয়েছে। আমি খুব সংক্ষেপ করে বলে যাই, যেহেতু আর সময় পাওয়া যাবে না, কেন আমরা সাথে সরে আসলাম, কারণটা কি। এক নম্বর কাজ হলো এটা ইসলাম প্রশ্ন। আর একটা বিষয় দেখেন, রাজনীতির জন্য অনেক কিছু আসলে করা যায়, কিন্তু ইসলামের কিছু মৌলিক বিধান আছে, হ্যাঁ, এগুলোকে আসলে করা যায় না। হযরত রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোমের ওইখানে গেছেন, তো যাওয়ার পরে উনি ইসলামের সুন্নাত অনুসারে খাবার পড়ছে, খাবারটাতে তুলে খেয়েছেন। তো ওরা খুব আশ্চর্য হচ্ছে যে এত বড় সাম্রাজ্যের প্রধান। তখন বলছেন যে আহম্মকদের জন্য কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাদ দিব? আমি রবি ইবনে আমর রাদিয়াল্লাহু কথা বলতে যদি উদ্ধৃত করে বলি, তাহলে দুনিয়ার কোনো হাজার সাম্রাজ্যের জন্য কি আমি পর্দার মতো একটা বিধানকে আমি মানে উপেক্ষা করবো না। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয়েছে যে শরিয়ার প্রশ্ন হালকা হয়ে যাচ্ছে। 2 নম্বর কারণ যেটা, মনিরা শারমিন এনসিপির নির্বাচন পরিচালক সদস্য সচিব, তিনি স্পষ্ট করে বলছেন এটা কোনো আদর্শিক জোট না, এটা নির্বাচন কৌশলগত জোট। অথচ এটার বিরোধিতা কিন্তু জামাত ইসলাম থেকে করে নাই। অথচ আমরা করছিলাম একটা সম্পূর্ণ আদর্শিক জোট, যে একদিন আওয়ামী লীগের অত্যাচারকে আমরা আদর্শিক জোট করতে পারি নাই, ইসলামকে সামনে আনতে পারি নাই, এখন মুক্ত পরিবেশে আমরা আদর্শিক জোট করব। 3 নম্বর বিষয় হলো আসন দেওয়া নেওয়া হবে না, আমাদের মধ্যে আলাপ ছিল আসন বন্টন হবে। এনসিপির সাথে যে আলোচনাটা হইলো, সেখানে তার সাথে যে 30 সিটের একটা আলোচনা হইলো, সেটা আমরা পরে পত্রিকা মারফত এরপরে আলোচনা জানা গেছে। এখন এটা তো আসলে যখন সমঝোতা হয়, আমরা তো ওই মনোভাব নিয়েই গেছিলাম। আগেই যদি আমি জামাত ইসলামকে বড় ভাই মেনে নিয়ে যেতাম তাহলে সমস্যা ছিল না, কিন্তু আগে গেছি 2 ভাই সমান সমান মনোভাব নিয়ে। এখন দেখছি হুট করে আপনি বড় ভাই বলো, তাকে 30টা দিয়ে দিচ্ছেন, তাকে 20টা দিয়ে দিচ্ছেন, এটা আমরা নিতে পারি নাই। 4 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আসন বন্টন নিয়ে এক ধরনের হয়েছে, মানে শব্দটা বললাম না, যে ভাই আসন 30-40-50টা ব্যাপারটাও ছিল, বলি আসন 30-40-50টা ব্যাপার না, কিন্তু আমি যে আসনগুলো হইতে পারি সেগুলো বাদ দিয়ে আমার 200 আসন দিলেই বাকি। আমি তো 200 আসনে হইতে পারবো না, হলে তো আমি একাই ইলেকশন করতাম। এইটা বিষয় ছিল 4 নম্বর বিষয়। যে 5 নম্বর যেটা, এটি কিন্তু আপনাদের যে যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম, উনি সেটা বলেন না, উনি আসলে বলতে চান না বিষয়টা, উনি সেটা বলতে চান না। কিন্তু আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব লিয়াজু কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ আজকে সেটা কুমিল্লা সেটা বলে ফেলছেন। 5 নম্বর বিষয় যেটা, সেটা হলো ভাই রাজনৈতিক অস্বচ্ছতা। আমি বলি বিষয়টা কি, শুনতে খারাপ শোনা যাচ্ছে, বিএনপি আগের বন্দোবস্তের ভালো দল, আর আওয়ামী লীগ আগের বন্দোবস্তের খারাপ দল। আমরা নতুন একটা বন্দোবস্ত এখানে প্রতিষ্ঠা করতে চাইছি। এখন যদি এখানে আমাদের প্রধান দল সমঝোতা, সে যদি গিয়ে বলে আসে যে আমরা জাতীয় সরকার করতে চাই, এটা করতে চাই, তখন হয় কি, যেই বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করার জন্য সমঝোতা করলাম, তো সেই বন্দোবস্তের সাথে জাতীয় সরকার করতে গেলে আমি জামাতের সাথে সমঝোতার কাছে আমি বিভিন্ন সমঝোতা করি, এটা আমাদেরকে ওই করছে। 6 নম্বরে যেটা সরে আসার কারণ, সেটা হলো বিদেশিদের সাথে আলাপ আলোচনা হয়। এখন দেখেন আমাদের সমঝোতা করছি, এটা সরকার গঠন করার স্বপ্ন দেখে আমরা সমঝোতা করছি। এখন বিদেশিদের সাথে হাই হ্যালো করে না, ভাই কেমন আছে জিজ্ঞেস করে না, কি জিজ্ঞেস করে রাষ্ট্র কি করে চলবে। তো সেই বিষয়গুলোতে কি আলাপ হচ্ছে, তাদের কি ধারণা দেওয়া হচ্ছে, সেটা আমাদের সাথে শেয়ার করা উচিত না। আমার শেষ একটু বলে যাই, সেটা হলো যে এই যে এক হইল আবার যে বিচ্ছিন্ন হইলো,
এটাকে বৃহদত্তে খারাপ না দেখে আমি পজিটিভ দেখি এই কারণে যে ইসলামিজম পোস্ট ইসলাম সবচেয়ে বড় কথা হলো যে জামাতে ইসলামকে দেখে হলো একটা রাষ্ট্রকল্প হিসেবে মাওলানা মওদুদির বিস্তৃত লেখা, সেই লেখার ক্রিটিক আছে, তবে খারাপও না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলাম আরেকটা ধারা আছে, তারা আমরা রাষ্ট্রকে দেখি আকিদা, এবাদত এবং আল্লাহকে সমর্পণ করার উপকরণ হিসেবে। তো এই দুই পার্থক্যটা বাংলাদেশে একাকার হয়ে যাচ্ছিল। সেই একাকার হওয়াটা দীর্ঘমেয়াদ বাংলাদেশের ক্ষতির কারণ হইতে বলে মনে হয় আমার কাছে। এই যে এটা হয়েছে আমি তকদিরের ফয়সালা, এটা খুব চমৎকার জায়গায় আসবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। আমি আর মামুন ভাই বা আমার জামাত ইসলাম দুইজন দুই পথে হাঁটছি বটে, কিন্তু পরস্পর শ্রদ্ধা ভালোবাসা থাকে ভালো হবে। আর ওই যে বট বাহিনী আমাদের নিচের ছেলে পেলে এরাকে করলে আমরা দায় নেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রধান সম্পাদক আমার কোনো দায়িত্বশীল পদে আছে এমন কেউ যদি কোনো কটুবাক্য করে তাকে কেউ অনুযোগ তাকে দলতে বাদ দিয়ে দিই, সেটা যদি আমরা করি ইনশাআল্লাহ এটা আমার জন্য ভালো একটা দিক আমার জন্য খুলে দেবে ইনশাআল্লাহ। জি, আমি রাসেল ভাইয়ের কাছে আসবো, তবে তার আগে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। এই পর্বে রাসেল ভাইয়ের কাছে একটু যেতে চাই। রাসেল ভাই, অনেক কথা তো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। দুটা প্রশ্ন একসাথে করে ফেলি। একটা হচ্ছে আজকে তারেক রহমান বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত সুপ্ত রাজনীতি থেকে বিরত ছিল গত 17 বছর। এই জায়গায় তো গুপ্ত রাজনীতির একটা অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে, কি বলবেন? আরেকটা হচ্ছে জামাত এবারে নির্বাচনে বলছিলেন ওয়েলফেয়ার স্টেটের কথা, সেখানে নারী প্রার্থী দিল না, শরিয়া আইনের কথাও বলছেন না। এই যে দুটো জায়গা কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে তারেক রহমান সাহেব আমি সম্মানিত ডিউ রেসপেক্ট সম্মান রেখে বলছি, তারেক রহমান সাহেব মাহমুদুর রহমান সাহেব এদিন একটা চমৎকার কথা বলেছেন যে তারেক রহমান সাহেবকে বলেছেন আপনি 17-18 বছর ছিলেন না, আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না। আমার মনে হয় ওই দিন ওনার মাহমুদুর রহমানের কথাটা আমার কাছে যথার্থ মনে হয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে আমার কাছে যথার্থ মনে হয়েছে। কারণ তারেক রহমান সাহেব 17-18 বছর ছিলেন না এটা প্রমাণ করলেন আজকে। কারণ তারেক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সেই বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান। 17-18 বছর বাংলাদেশে শিবিরের ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার ছাত্র সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু, তাকে যখন হত্যা করা হচ্ছিল, মারা হচ্ছিল শিবির ট্র্যাক দিয়ে, সে বলেছে আমি হিন্দু, বলেছে তুই হিন্দু শিবির, তারপর তাকে হত্যা করা হয়েছে। আবরারকে শিবির ট্র্যাকিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আবরারকে কেন? শিবির, তার মানে শিবির ট্র্যাকিং দিয়ে হত্যা করা বৈধ ছিল 17-18 বছর। বাংলাদেশে কোনো সংগঠন এটা বলতে পারবে না, কোনো সংগঠন বলতে পারবে না ট্যাগিং দিয়ে হত্যা করার এটা ছিল শিবিরের। যে শিবিরের উপর যে আপনি দেখেন বাংলাদেশের যতগুলো, আপনি কি মনে করেন শিবিরের পরিচয় দিয়ে মরে যাওয়া ভালো ছিল? তখন মরে যাওয়া ভালো ছিল? প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল, জামাতের একটা অফিসে বাংলাদেশে ওপেন ছিল না। জামাতে পুরো দল, আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে, কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে তাদের টার্গেটে ছিল জামাত। সে জামাতের একটা, আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র শিবির ওপেন ছিল। 15-16 সাল পর্যন্ত ছাত্র শিবির তার আদর্শ প্রচার করে গেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আপনি 2009 সালে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেল শরীফুজ্জামান নোমানীকে হত্যা করা হয়েছে। সে 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা হলে ছিল প্রত্যেকে, ওই দিন আমি এক ছাত্রদলের এক নেতার সাথে টকশো করলাম, ছাত্রদলের নেতা সে স্বীকার করলো সে 2-3 বছর হলে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রত্যেকটা মারুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুবে জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই ছাত্রলীগ করতে হবে, ছাত্রলীগ করতে হবে মানে আপনাকে মনুসম্মতি হলেও দিতে হবে। কারণ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তারা সব মধ্য মিডল ক্লাসের পরিবারের সন্তান। আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব ছিল না। ছাত্র দলের সেই দিন ছাত্র দলের নেতা স্বীকার করেছে আমি 2-3 বছর হলে ছিলাম, পরে ধরা খাওয়ার পর বের হয়েছি। তার মানে 2-3 বছরকে আপনি কি করেছেন? আমি দেখেছি আমার বন্ধু, আমি নাম সহ বলতে পারবো, সে এই ছাত্রলীগের ছিল কি কর্মসূচি ছিল কি মধুতে যাওয়া, একসাথে মিছিল নিয়ে মধুতে যাওয়া। এরপর আমি দেখেছি মধুতে শেষ করে তারা আবার ছাত্র দলের মিটিংয়ে যেত। আপনি দেখেছেন ছাত্র দল 10-12 জন মিছিল করতো, আজকে 300-400 সদস্য বিশিষ্ট কোথা থেকে আসছে? ছাত্রদল কমিটি দেওয়ার পরে প্রায় 30 জনকে বহিষ্কার করেছে। কেন? শুধু মিছিলের ছবি পেয়েছে এই জন্য। তার মানে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ছিল, সবাই হিকমতের সহিত তারা সেখানে ছিল। তার মানে এটা না যে তারা গুপ্ত ছিল। তার ছাত্রদলে কি গুপ্ত ছিল? ছাত্রদলে গুপ্ত ছিল। দেখেন আপনি সবসময় মনে রাখবেন আমাদের তারেক রহমান সাহেব, আমাদের নেতৃবৃন্দ 10 জন নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বলে যে পাকিস্তানপন্থী জামাতে কেউ তো পাকিস্তান যায়নি, জামাতের কেউ তো মোসলেকা দিয়ে লন্ডন যায়নি যে আমি মোসলেকা দিয়ে রাজনীতি করব না।
তার মানে আমরা এখানে ছিলাম, এখানে মৃত্যুবরণ, আমরা দেশকে ওন করে দেশকে ভালোবেসে এখানে মৃত্যুবরণ করেছি, জীবন দিয়েছি। জামাতের নেতৃবৃন্দকে, কাদের মোল্লা সাহেবকে যখন ফাঁসি দিয়ে দেওয়ার আগে বারবার জামাতের নেতৃবৃন্দের সাথে কারাগারে বসা হয়েছে। আপনারা শুধু বিএনপিকে ছেড়ে দেন, আপনারা শুধু বিএনপিকে ছেড়ে দেন, তাহলে আপনাদেরকে আমরা ফাঁসি দিব না। জামাত কম্প্রোমাইজ করে নাই, জীবন দিয়েছে, কম্প্রোমাইজ করে নাই। দেখেন, আপনি সবসময় শিবিরকে ব্লেমটা দেওয়া হয়, শিবিরের পলিসিটা আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা দলের আলাদা একটা পলিসি আছে। যেমন ছাত্রদল, তাদের রাজনীতি কি? তাদের রাজনীতিতে ব্যানার পেস্টুন সম্বলিত। তারা হচ্ছে, আপনি দেখেন, আমি মনে করি ব্যানার পেস্টুন লাগানো এটা চাঁদাবাজের সবচেয়ে বড় উপায়। আপনি ব্যানার পেস্টুন বন্ধ করে দেন, চাঁদাবাজ অধিক বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনি ব্যানার পেস্টুনগুলো, আমি শেষ করছি, ব্যানার পেস্টুনগুলো আপনি দেখবেন বাজারে দেখবেন। কেন ব্যানার পেস্টুন লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি, ব্যবসায়ীদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে নেতা, তোমার প্রয়োজনে তুমি আমার কাছে আসবা, আমার প্রয়োজনে তোমার কাছে যাবো, টাকা দিতে হবে। চাঁদাবাজি সবচেয়ে বেশি, 50% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যানার পেস্টুন পলিসিটা বন্ধ করে দেন। কিন্তু শিবিরের যে দায়িত্ব, আপনি দেখবেন শিবিরে যখন দায়িত্ব গ্রহণ করে, কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব গ্রহণ করেছে, সে কান্না করেছে, সে মনে করে এটা দায়িত্ব, সে মনে করে এটা আমার পোস্ট চলে, সে নিজে ব্যানার টাঙ্গাইতো। সুতরাং প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে। শিবিরের প্যাটার্ন হচ্ছে একরকম, ছাত্র দলের প্যাটার্ন হচ্ছে ভিন্ন রকম। সুতরাং কেউ যদি এই গুপ্ত কথা বলে, তাহলে 17-18 বছর সে যে বাংলাদেশে ছিল না, সেটাই প্রমাণিত। জি, আমি একটু 1 মিনিটে আমি মারুফ ভাইয়ের কাছে একটু যেতে চাই। মারুফ ভাই, আজকে আলী হোসেন ওসামা তিনি হচ্ছেন একজন পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন পরিচিত আলেম, আমরা যতটুকু জানি। তিনি আজকে জামাতে যোগদান করলেন, আরও কয়েকজনের যোগদানের খবর শুনছি। এইটার প্রতিক্রিয়া আপনারা কিভাবে দিচ্ছেন বা এটাকে কিভাবে দেখছেন? আমি একদম সংক্ষেপে জানি। আলী হোসেন ওসামা ইসলামী আন্দোলন বাংলাদেশ করতেন না। তিনি এর আগে ছিল হলো তিনি জিহাদ করতেন, মানে বাংলাদেশের জিহাদ করবেন, মানে প্রচলিত আইন টাইন ভেঙে। আমরা যারা নির্বাচন করতাম আমাদেরকে কাফের টাফের বলছে, আমারও বহুতবার কাফের বলছে। তো এরপরে তিনি গেছিলেন খেলাফত মজলিসে, আহমদ আব্দুল কাদের সাহেব যেটা মহাসচিব, এখন তিনি জামাত ইসলামে গেছেন। এটা খারাপ না, ওনার পর্যায়ক্রমে বুঝ হচ্ছে যে বাংলাদেশের যে আবেগ দিয়ে জিহাদ হয় না, তারপরে গেছেন, এটা খারাপ না। তবে উনি যেভাবে মানে কথা বলার সময় লাগাম ছেড়ে কথা বলেন, এই লাগাম ছেড়ে কথা মনে হয় কাউকে বলা উচিত না। যাদেরকে আপনি একসময় কুফর বলতেন, গণতন্ত্র করি বলে, তারাই আবার সেই দলে গেছেন, তাহলে আপনি এখন কই গেছেন? আগেরটা মুসলেখা দেন, আগেরটা সরি বলেন, এই আর কি। তবে ভালো জামাত ইসলামের কাছে ভালো করবেন। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এখন প্রকাশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।